স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে বেশ কিছুদিন পর আবার তোমাদের সামনে এলাম একটি নির্দিষ্ট বিষয় নিয়ে। তোমাদের ক্লাস 12-এর জিওগ্রাফির আঞ্চলিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জনসংখ্যা, অর্থাৎ জনসংখ্যা ভূগোল। তো আজকে আমি এই জনসংখ্যার উপরে বেশ কিছু আলোচনা করতে চলেছি। কয়েকটা সিরিজ পরপর এটা আসবে, 3 থেকে 4টে সিরিজে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করব। মূলত পিডিএফের মাধ্যমেই তোমাদের এই চ্যাপ্টারটা তোমাদের সামনে আমি লেকচার মেথডে এটাকে উপস্থাপন করব। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, অথবা আমাকে সরাসরি তোমরা ডিএম করতে পারো। তো চলো এবার আমরা শুরু করি আজকের আলোচনা, জনসংখ্যা ভূগোলের একদম প্রথম অংশ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জনসংখ্যা। এই জনসংখ্যা বা পপুলেশন এটা কি, বা এর মধ্যে কি কি বিষয় রয়েছে আমাদের ক্লাস 12-এর সিলেবাসের মধ্যে, সেগুলো আমরা একটুখানি আলোচনা করি। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে পিডিএফ, বইয়ের পিডিএফ ভার্সনটা রয়েছে, সেটাও আমাদের সামনে খোলা থাকছে। এই দুটোকে নিয়েই আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। এখন সম্পদের কেন্দ্রবিন্দুতে হচ্ছে মানুষ। ভূগোলের একদম ফোকাল থিম হচ্ছে মানুষ এবং পরিবেশ। বস্তু বা উপাদান সমূহ সম্পদ পদবাচ্য হয় কিন্তু এই মানুষের কাজের জন্য। মানুষ যখন তাকে সম্পদ হিসাবে গণ্য করে তখনই কিন্তু সেটাকে আমরা সম্পদ হিসাবে ধরে নিই। অর্থাৎ মানুষ একদিকে যেমন সম্পদ তৈরি করছে, তেমনি সেই মানুষ আবার সেই সম্পদ ভোগও করছে এবং ধ্বংসও করছে কিন্তু সে মানুষ। অর্থাৎ এখানে আমরা এরকম বলতে পারি যে রিসোর্সেস অফ দ্য ম্যান, বাই দ্য ম্যান, ফর দ্য ম্যান। অর্থাৎ সম্পদ তৈরি হচ্ছে মানুষের জন্য, মানুষ তৈরি করছে এবং সেটা শেষও করছে মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষ হলেও সব মানুষই যে সম্পদ তা অবশ্য নয়। যে মানুষ জ্ঞান বিজ্ঞান তথা সংস্কৃতি থেকে দূরে থাকে এবং শুধুই নিজের ভোগ বাসনা চরিতার্থ করতে চায়, সে পশু স্তরের মানুষ। সম্পদ হিসেবে এই মানুষের ভূমিকা একেবারেই এক্ষেত্রে নগণ্য। অন্যদিকে যে মানুষ সংস্কৃত সমৃদ্ধ এবং জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে প্রকৃতির সব বাধা বিঘ্নকে চূর্ণ করে অসংখ্য নিরপেক্ষ উপাদানকে সম্পদে রূপান্তরিত করে, সে হলো মানবিক স্তরের মানুষ। বুদ্ধি, কর্মশক্তি, কর্মদক্ষতা, উদ্ভাবনী ক্ষমতার অধিকারী এই মানবিক স্তরের মানুষই হলো কিন্তু প্রকৃত সম্পদ, যাদের কথা আমরা এখানে আলোচনা করব। আজকের আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখবো মূলত জনসংখ্যা এবং জনঘনত্বের উপরে। অনেকগুলো বিষয় এই চ্যাপ্টারের মধ্যে আছে, যেরকম আমি প্রথমেই বললাম যে কয়েকটা সিরিজে আমরা এই চ্যাপ্টারটাকে ভাগ করে আমরা পড়ব। তো আজকের সিরিজে আমি দুটি জিনিসকে এখানে রেখেছি, মূলত জনসংখ্যা এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জনঘনত্ব। তো প্রথমে আমরা একটুখানি জনসংখ্যা বা জনবন্টনটা কি এটা একটুখানি দেখে নিই পিডিএফ থেকে। তারপরে আমরা জনঘনত্বের আলোচনায় যাব বা পপুলেশন ডেন্সিটির আলোচনায় যাব। ইংরেজি পপুলেশন শব্দটির যদি আমরা বাংলা প্রতিশব্দ করতে চাই তাহলে তার মানে হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যা শব্দটি কিন্তু বিভিন্ন অর্থে বিভিন্ন বিষয় কিন্তু সেটা ব্যবহৃত হয়ে আসছে। যেমন যদি আমরা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জনসংখ্যার সংজ্ঞা জানতে চাই, তখন সেখানে বলা হয় যে কোনো একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময়ে একই প্রজাতি বা স্পিসিস এর অন্তর্ভুক্ত সমস্ত জীবকে সম্মিলিতভাবে বলা হয় জনসংখ্যা। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে যে সুন্দরবনের টাইগার পপুলেশন বলতে সুন্দরবনের সমস্ত বাঘের সংখ্যাকে এখানে বোঝানো হচ্ছে। আবার পরিসংখ্যান শাস্ত্র, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স ইংরেজিতে বলি,
সেখানে কোনো কিছু সংখ্যা বোঝাতে কিন্তু আবার পপুলেশন শব্দটি ব্যবহৃত হয়, সেটি পশু পাখিও হতে পারে, গাছপালা হতে পারে, বাড়িঘর হতে পারে, এমনকি কোনো একটা গাণিতিক সংখ্যাও হতে পারে। কিন্তু ভূগোলে পপুলেশন বা জনসংখ্যা বলতে ব্যাপক অর্থে কিন্তু আমরা বুঝিয়ে থাকি যেটা, সেটা হচ্ছে মানুষের জনসংখ্যা। ঠিক আছে? সুতরাং আমরা এখানে যে পপুলেশন বা জনসংখ্যা নিয়ে আলোচনা করব, এটা কিন্তু ভৌগোলিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আমরা জনসংখ্যা নিয়ে আলোচনা করছি। এরপরে আমি চলে যাচ্ছি আজকের আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন। কাকে বলে জনঘনত্ব? ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের একটি সূচক হলো জনবসতির ঘনত্ব বা জনঘনত্ব। এখানে জনবসতির ঘনত্ব বলতে কোনো দেশ বা অঞ্চলের আয়তনের তুলনায় জনসংখ্যা কত, বা এরকম ভাবে বলতে পারি যে প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি বর্গ এককে কত মানুষ বসবাস করে তাকে বোঝায়। এই ঘনত্ব নির্ণয়ের জন্য দেশ বা অঞ্চলটির মোট জনসংখ্যাকে মোট জমির আয়তন দিয়ে ভাগ করা হয়। তোমরা পিডিএফটার মধ্যে দেখো যে জনঘনত্বের একটা সূত্র এখানে দিয়েছে, যে জনঘনত্ব ইকুয়াল টু দেশ বা অঞ্চলটির মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই দেশ বা ওই অঞ্চলটির মোট আয়তন। এবার এই সূত্রের মধ্যে ভারতের যে জনসংখ্যা এবং আয়তন, সেটাকে যদি আমরা অন্তর্ভুক্ত করি, তাহলে সেখান থেকে কিরকম রেজাল্ট আমরা পেতে পারি, এটা এখানে দেখো দ্বিতীয় উদাহরণটার মধ্যে দেওয়া রয়েছে, যে 2011 সালের হিসেব অনুসারে ভারতের জনসংখ্যা 121,01,93,422 জন। প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়, তোমরা জানো। সেই সেন্সাস রিপোর্টে কিন্তু এটি ভারতের সর্বশেষ জনসংখ্যা, যদিও তারপরে আমরা আরো 9 বছর পেরিয়ে এসেছি, জনসংখ্যা এখন এর থেকে অনেক বেশি, কিন্তু সেন্সাস রিপোর্ট অনুসারে কিন্তু সর্বশেষ, যেহেতু 2011 সালের জনগণনা, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ অফিসিয়াল জনসংখ্যা, 121,01,93,422 জন। ভারতের আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। সুতরাং এই দুটোর মধ্যে যদি অনুপাত করা হয়, তাহলে তার রেজাল্টটা বেরোয় কিন্তু 382। সুতরাং সেদিক থেকে আমরা বলতে পারি যে 2011 সালের হিসাব অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 382 জন। তো এরকম ভাবে এটা কোন একটা দেশের পরিপ্রেক্ষিতে আমরা জনঘনত্ব বার করতে পারি, কোন একটি রাজ্যের পরিপ্রেক্ষিতে বার করতে পারি, জেলার পরিপ্রেক্ষিতে বার করতে পারি, বা কোন একটি মহকুমা বা গ্রাম পঞ্চায়েতের পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা জনঘনত্ব বার করতে পারি। সুতরাং আমাদের দুটো জিনিস সেখান থেকে জানতে হবে, একটা হচ্ছে সেই যে অঞ্চলটা জনঘনত্ব আমি বার করব সেখানকার মোট জনসংখ্যা কত, আর সেখানকার আয়তন কত। এই দুটো তথ্য যদি আমার কাছে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু অনুপাত করে আমি সহজেই বার করে নিতে পারবো যে সেখানকার জনঘনত্ব কিরকম। যেমন ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ভারতে 382 জন করে বসবাস করছে। এখন ভূগোলবিদ ট্রিওয়ার্থার একটা জনঘনত্বের শ্রেণী বিভাগ রয়েছে, এটা একটু বলে দিই, নিচের দিকে রয়েছে। একটা হচ্ছে গাণিতিক ঘনত্ব, শারীরবৃত্তীয় ঘনত্ব আর কৃষি ঘনত্ব। এই যে আমরা জনঘনত্বের কথা একটু আগে আমরা বললাম, বা যে সংজ্ঞাটা এখানে আমরা আলোচনা করছি, এটা কিন্তু মূলত গাণিতিক জনঘনত্ব, অর্থাৎ অ্যারিথমেটিক ডেনসিটি, যেখানে মোট জনসংখ্যাকে মোট জমির অনুপাত হিসেবে বার করা হচ্ছে। আবার শারীরবৃত্তীয় জনঘনত্ব বা ফিজিওলজিক্যাল ডেনসিটি এবং কৃষি জনঘনত্ব, এগ্রিকালচারাল ডেনসিটি সেরকমও হয়। যেমন ফিজিওলজিক্যাল ডেনসিটির ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতি বর্গ একক কৃষি জমিতে জনসংখ্যার পরিমাণকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় ঘনত্ব। অর্থাৎ এখানে কিন্তু অন্যান্য পতিত জমিগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র সেই জমিটাকে ধরা হচ্ছে যেখানে কৃষি কার্য করা হচ্ছে। আর কৃষি ঘনত্ব বা এগ্রিকালচারাল ডেনসিটি কি?
না প্রতি বর্গ একক কৃষি জমিতে কৃষির ওপর নির্ভরশীল জনসংখ্যাকে বলা হচ্ছে কৃষি ঘনত্ব। এখানে কিন্তু কৃষির ওপর নির্ভরশীল জনসংখ্যা বলতে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল জনসংখ্যা দুটোকেই কিন্তু আমরা এখানে হিসাবের মধ্যে আনতে পারি। তো মূলত আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি জনঘনত্ব নিয়ে, সেটা কিন্তু গাণিতিক জনঘনত্বের হিসেব। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি এই অংশটা, অর্থাৎ জনঘনত্বের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যার আঞ্চলিক বন্টন, অর্থাৎ পৃথিবীর নিরিখে জনঘনত্বটাকে এখানে আমরা আলোচনা করব দুটো পার্সপেক্টিভে। একটা হচ্ছে সমগ্র পৃথিবীর নিরিখে জনঘনত্বের একটা বন্টন আমরা আলোচনা করব, আর তারপরে শুধুমাত্র ভারতের পরিপ্রেক্ষিতে জনঘনত্বের ভিত্তিতে জনবন্টন আমরা আলোচনা করব। এখন যদি আমরা গোটা পৃথিবীর নিরিখে তার জনঘনত্বের ভিত্তিতে যদি আমরা জনসংখ্যার যে একটা আঞ্চলিক বন্টন বা একটা রিজিওনাল ডিস্ট্রিবিউশন যদি আমরা করতে চাই, তাহলে সেখানে আমরা পৃথিবীর জনঘনত্ব ভিত্তিক জনবন্টনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে নিবিড় বা অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল, 2 হচ্ছে নাতি নিবিড় বা মাঝারি বসতিযুক্ত অঞ্চল, তৃতীয় হচ্ছে বিরল বসতিযুক্ত অঞ্চল, আর চতুর্থ হচ্ছে অতি বিরল বা প্রায় জনশূন্য অঞ্চল, যেখানে জনসংখ্যা অত্যন্ত কম। এই 4টে ভাগে ভাগ করা হচ্ছে। তো আমরা প্রথমটায় আগে যাই, অর্থাৎ নিবিড় বা অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল। কোন অঞ্চলগুলোকে বলা হচ্ছে? দেখো এখানে বলা হচ্ছে যে বিশ্বের 4টি অঞ্চলে জনবসতির অত্যন্ত ঘন, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনবসতি 50 জন বা তার বেশি। কি সেই 4টে অঞ্চল? একটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, যার মধ্যে আমরা রয়েছি। আরো অনেক দেশ রয়েছে, যেমন চীন, ভারত, জাপান, পাকিস্তান, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, উত্তর ও দক্ষিণ কোরিয়া, এই সমস্ত দেশগুলি। এবং এই অঞ্চলটি অত্যন্ত জনবহুল এবং এখানে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে, অর্থাৎ এই দক্ষিণ পূর্ব এশিয়াতে গোটা পৃথিবীর প্রায় 55% মানুষ বসবাস করছে। দ্বিতীয় নিবিড় ঘনবসতিযুক্ত অঞ্চল হচ্ছে পৃথিবীর উত্তর পশ্চিম ও মধ্য ইউরোপ, যার মধ্যে দেশগুলোর নাম যদি আমরা ধরি, সেটা হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রিটিশ যুক্তরাজ্য, জার্মানি, স্পেনের পশ্চিমাংশ, ফ্রান্সের কিছু অংশ, উত্তর ইটালি, চেক প্রজাতন্ত্র, এই সমস্ত অঞ্চলগুলো। এই অঞ্চলটি শিল্প সমৃদ্ধ এবং সেই হিসেবেই কিন্তু এখানে জনসংখ্যার ঘনত্বটা বেশি। তৃতীয় হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশ। গোটা আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশ মূলত বৃহৎ হ্রদ অঞ্চল এবং আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে পূর্ব দিকে, সেই অঞ্চলটা। আর চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা, পেরুর মধ্যভাগ, ব্রাজিলের পূর্বাংশ, দক্ষিণ পূর্বাংশ, উরুগুয়ের পূর্ব দিকের স্বল্প অংশ, অর্থাৎ অল্প অংশ নিয়ে এই নিবিড় বসতিযুক্ত অঞ্চল গড়ে উঠেছে, যেখানে জনঘনত্ব কত বললাম না 50 জন বা তারও বেশি প্রতি বর্গ কিলোমিটারে। এখানকার কিছু বৈশিষ্ট্য সামগ্রিকভাবে যদি আমরা আলোচনা করি, তোমরা পিডিএফটার মধ্যে দেখতে পাচ্ছ বেশ কতগুলো বৈশিষ্ট্য এখানে আলোচনা করা রয়েছে। যেমন প্রথমটাই হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ জনবসতি গড়ে উঠেছে নদী উপত্যকায় এবং উপকূলবর্তী সমভূমি অঞ্চলে। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে কয়লা খনি অঞ্চলকে কেন্দ্র করে অধিকাংশ জনবসতি গড়ে উঠেছে। সম্প্রতি এই দুই অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র এবং খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক এলাকাতে শিল্প ও বাণিজ্য কেন্দ্রগুলিতে জনবসতির ঘন সন্নিবেশ দেখা যায়। দ্বিতীয় যে পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে হান্টিংটন, অর্থাৎ ইনি একজন ভূগোলবিদ, হান্টিংটনের মতে দক্ষিণ পূর্ব এশিয়ায় মৌসুমী জলবায়ু অধ্যুষিত অঞ্চলে প্রধানত ঘন জনবসতি গড়ে উঠেছে, কারণ এই সব এলাকায় প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হয়
আবার ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিবিড় বসতি এলাকাগুলিতে শক্তির উৎসকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ঘনবসতিযুক্ত অঞ্চল। অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা আর হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া, এই দুই জায়গায় যে ঘনবসতিযুক্ত অঞ্চল গড়ে উঠেছে তার পেছনে কিন্তু কারণ দুটো আলাদা। আমাদের এখানের মূল কারণ হচ্ছে কিন্তু কৃষি বা এগ্রিকালচার, আর ইউরোপ এবং আমেরিকাতে সেটা হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি বা শিল্প। তৃতীয় যেটা বলা হচ্ছে যে এই চারটি অতি নিবিড় বসতি অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার 75 থেকে 50% বসবাস করে। এর মধ্যে মোট জনসংখ্যার বিচারে দক্ষিণ পূর্ব এশিয়ার স্থান প্রথম, উত্তর পশ্চিম ও মধ্য ইউরোপের স্থান দ্বিতীয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশের স্থান হচ্ছে তৃতীয় এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বাংশের স্থান চতুর্থ। এটা একটু আগেই আমরা আলোচনা করেছি, সেটাই এখানে বলা হয়েছে। চতুর্থ, জনসংখ্যার ক্ষেত্রে চারটি অঞ্চলের মধ্যে পার্থক্য ছাড়াও এদের অর্থনৈতিক পটভূমিও কিন্তু ভিন্ন প্রকৃতির। বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষিভিত্তিক সভ্যতার সঙ্গে অপর তিনটি অঞ্চলের পার্থক্য কিন্তু খুব বেশি। আবার ইউরোপ, আমেরিকা যুক্তরাষ্ট্রের যন্ত্র সভ্যতার মধ্যে সাদৃশ্য থাকলেও উভয়ের মাত্রা কিন্তু এক নয়। সুতরাং একথা বলা যায় যে পশ্চিমের এই দুই অতি নিবিড় বসতি অঞ্চলের মধ্যে আছে সভ্যতার মাত্রাগত পার্থক্য, আর পূর্ব বা দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম অর্থাৎ ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে আছে সভ্যতার প্রকৃতিগত পার্থক্য। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই যে চারটি অঞ্চলের মধ্যে কিন্তু একটা দিকে দক্ষিণ পূর্ব এশিয়া, সেখানে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছে। আবার ইউরোপ, আমেরিকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে ঘনবসতি যুক্ত অঞ্চল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শিল্পের প্রাধান্যটা কিন্তু বেশি, অর্থাৎ সেখানে যন্ত্র সভ্যতার প্রাধান্যটা কিন্তু বেশি। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাংশ এবং ওই ইউরোপ মহাদেশের মধ্যেও যদি আমরা যে দুটো অঞ্চলকে এখানে আমরা যন্ত্র সভ্যতায় উন্নত বলছি, ওই দুটো অঞ্চলের মধ্যেও যদি আমরা আলাদা করে তুলনা করি তাহলে কিন্তু সেখানে সভ্যতাগত একটা পার্থক্য আমরা দেখতে পাবো। সুতরাং এক কথায় আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা অঞ্চলের কিন্তু নির্দিষ্ট কিছু কিছু প্রকৃতিগত বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা নিয়েই কিন্তু সেই অঞ্চলের জনবসতি গড়ে উঠেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি নাতি নিবিড়, মানে তার থেকে কম জনঘন বসতি যুক্ত অঞ্চল। এর মুখ্য অঞ্চল কি না এশিয়ার ইরান ও ইরাক, আফ্রিকার পূর্ব মধ্যাংশ, ইউরোপের মধ্যে পড়ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাংশ, মেক্সিকোর দক্ষিণাংশ এবং মধ্য আমেরিকার কিছু অংশ, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পূর্বভাগ, অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশ এবং পূর্ব উপকূলভাগ। অর্থাৎ বিচ্ছিন্নভাবে মহাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কিছু অঞ্চল, যেখানকার জনঘনত্বের পরিমাণ হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 11 থেকে 50 জন। ঠিক আছে, তো সেই জায়গাগুলোকে আমরা বলছি নাতি নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল। এরপর তৃতীয় হচ্ছে বিরল জনবসতিযুক্ত অঞ্চল। বিরল জনবসতিযুক্ত অঞ্চল কোনখানে না যে সমস্ত জায়গায়, পৃথিবীর যে সমস্ত জায়গায় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 1 থেকে 10-এর মধ্যে, সেই অঞ্চলগুলোকে আমরা বলছি লো ডেনসিটি পপুলেশন রিজিয়ন। কোন জায়গাগুলো এগুলো? যেমন ইউরেশিয়া মহাদেশের স্টেপ তৃণভূমি অঞ্চল, তুরস্ক, জর্জিয়া, রাশিয়ার পূর্ব দিকের অংশ, কানাডার দক্ষিণ দিক এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর দিক, তারপরে দক্ষিণ আমেরিকার উত্তরাংশ বা পশ্চিম উপকূলের পেরু, চিলির মধ্যভাগ, পূর্ব উপকূলের আর্জেন্টিনার উত্তর মধ্যাংশ এবং ব্রাজিলের পূর্বভাগ, আফ্রিকার পূর্ব উপকূল, তারপরে সুদান, লিবিয়া ও দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউগিনির উত্তরাংশ এবং নিউজিল্যান্ডের পূর্ব উপকূল, এই সমস্ত অঞ্চল হচ্ছে কিন্তু লো ডেনসিটি পপুলেশন রিজিয়ন। এখানকার জনবসতির জনঘনত্বের বৈশিষ্ট্য হচ্ছে
বন্ধুর ভূমিরূপ, অর্থাৎ উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিরূপ, বৃষ্টিপাত এখানে কম, অনুন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি কারণে এইসব অঞ্চলে জনবসতি বেশ কম। যেসব এলাকায় তৃণভূমি আছে সেখানে বাণিজ্যিকভাবে পশুচারণ করা হয়। অবশ্য কতগুলি স্থানে জলসেচের সুবিধা থাকায় তৃণভূমি পরিষ্কার করে সেখানে কিন্তু গমের চাষও করা হয়ে থাকে, বিশেষ করে উত্তর আমেরিকা বা ইউরোপের বেশ কিছু অংশে এই ধরনের আমরা গম চাষ হতে দেখছি এই অঞ্চলে। তোমরা এখানে মানচিত্রের মধ্যে এই যে চারটে অঞ্চলকে এখানে চারটে রং দিয়ে দেখানো হয়েছে। একটা হচ্ছে নিবিড়, অতি নিবিড় 50 জনের বেশি, তারপরে হচ্ছে নাতি নিবিড়, তারপরে হচ্ছে বিরল যেখানে 1 থেকে 10 জন, এবং এর পরেই আছে কিন্তু অতি বিরল যেখানে 1 জনেরও কম। তো এই মানচিত্রটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানচিত্রটা একবার দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে পৃথিবীর কোন অঞ্চলে জনঘনত্বের পরিমাণটা কিরকম। এরপরে হচ্ছে অতি বিরল জনবসতি বা প্রায় জনশূন্য অঞ্চল, ভেরি লো ডেন্সিটি পপুলেশন রিজিয়ন, যেখানে বলা হচ্ছে যে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1 জনের কম। তার মানে এই নয়, এটা অনেকেই হয়তো বুঝতে ভুল করে যে জনঘনত্ব 1 জনের কম সেটা কি করে হয়, একজন মানুষ তো একটা পূর্ণ সংখ্যা না। আসলে এখানে অবশ্যই একটা মানুষ একটা পূর্ণ সংখ্যা, কিন্তু মূল বিষয় হচ্ছে এখানে যতটা আয়তন, জমির যতটা আয়তন সেই তুলনায় জনসংখ্যার পরিমাণ কিন্তু অনেক কম। তার ফলে এখানে দেখা যায় যে জনঘনত্ব মানে তার কিছুই নয়, দুটোকে আমরা অনুপাত হিসেবে বার করছি। জনঘনত্ব কিন্তু অনেক সময় দেখা যায় 1-এর নিচে নেমে যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে একজনের কম তার ব্যাখ্যাটা। কোন কোন অঞ্চলগুলো যে বর্তমানে বিশ্বের জনসংখ্যা অভাবনীয় হারে বৃদ্ধি পেলেও ভূপৃষ্ঠের এমন অনেক এলাকা আছে যেগুলো এখনো প্রায় জনশূন্য। ওইসব অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 1 জন মানুষও বসবাস করেন না, অর্থাৎ 1 জনেরও কম। যেমন জায়গাগুলো দেখলে তোমরা শুনলে তোমরা বুঝতে পারবে, চির তুষারাবৃত মেরু অঞ্চল ও অতি শীতল তুন্দ্রা অঞ্চল। দ্বিতীয় হচ্ছে ঊষর মরু অঞ্চল, আর দ্বিতীয় হচ্ছে সুউচ্চ পার্বত্য ভূমি যেমন হিমালয়, আল্পস, রকি, আন্দিজ পর্বতমালা। তৃতীয় হচ্ছে ঊষর মরু অঞ্চল যেমন সাহারা, কালাহারি, আটাকামা ইত্যাদি। আর গভীর অরণ্যভূমি যেমন আমাজন অববাহিকায় সেলভা অরণ্য বা জাইডে নদী অববাহিকায় নিরক্ষী অরণ্যভূমি। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জনঘনত্ব অনেক কম, 1 জনেরও কম। তো এই হচ্ছে গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে যদি আমরা জনঘনত্বের ভিত্তিতে একটা আঞ্চলিক বন্টন করতে পারি তাহলে তার হিসেবটা এরকম দাঁড়ায়। এরপরে আমরা দৃষ্টি নিবদ্ধ করব আমাদের ভারতের উপরে, অর্থাৎ এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করেই, অর্থাৎ জনঘনত্বের উপর ভিত্তি করেই ভারতে কিভাবে আমরা একটা আঞ্চলিক বন্টন তৈরি করতে পারি সেটা এরপর আমরা আলোচনা করছি। প্রথমেই দেখো এখানে একটা স্ট্যাটিস্টিক্স হিসেবে বলা রয়েছে যে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। এটা আমরা প্রথমেই আলোচনা করে এসেছি। এবার সর্বাধিক জনঘনত্ব বা সর্বনিম্ন জনঘনত্বের একটা স্ট্যাটিস্টিক্স এখানে আমরা একটুখানি দেখে নিই। যা কিছু আলোচনা হচ্ছে সবই কিন্তু 2011 সালের সেন্সাস অনুসারে। সুতরাং সেই সময় ভারতের রাজ্যের সংখ্যা বা কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা যেরকম ছিল সেটা এখানে বলা হয়েছে। তারপরে কিন্তু রাজ্যের সংখ্যা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কিন্তু কমেছে, বেড়েছে। সুতরাং সেটার কথা আমরা যাচ্ছি না। এখানে আমরা মূল যে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে 2011 সালের জনঘনত্ব অনুসারে বা সেন্সাস অনুসারে সেটা আমরা এখানে আলোচনা করছি। সেই সময় কিন্তু ভারতে 28টি রাজ্য ছিল। তো 28টি রাজ্যের পরিপ্রেক্ষিতে বিহারের জনঘনত্ব কিন্তু সব থেকে বেশি ছিল, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব ছিল বিহারে 1102 জন। এরপরই কিন্তু পশ্চিমবঙ্গের স্থান 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। তারপরেই হচ্ছে কেরলের স্থান 859 জন প্রতি বর্গ কিলোমিটার। তারপরেই হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশের স্থান, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 828 জন মানুষ বসবাস করে। যদিও
এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি শুধু আমরা জনসংখ্যার পরিপ্রেক্ষিতে দেখি তাহলে জনসংখ্যা কিন্তু সব থেকে বেশি উত্তরপ্রদেশ, কিন্তু জনঘনত্বের বিচারে উত্তরপ্রদেশ কিন্তু চতুর্থ স্থানে নেমে এলো। একই রকম ভাবে যদি আমরা সর্বনিম্ন জনঘনত্বের বিষয়টা আলোচনা করি, না এখানে আরেকটা বিষয় আছে কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কথা যদি আমরা এখানে আলোচনা করি তাহলে দেখা যাবে যে ভারতের সব থেকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে বেশি জনঘনত্ব হচ্ছে কিন্তু দিল্লির, যেটা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 11,297 জন। 11,297 জন, এগুলো হচ্ছে সর্বোচ্চ। এবার আমরা যদি সর্বনিম্নের ফিগারে আসি ওই 2011 সেন্সাস অনুসারে, তাহলে দেখা যাবে রাজ্যের মধ্যে সব থেকে কম জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশের, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন মানুষ বসবাস করে। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জনঘনত্ব কিন্তু সব থেকে কম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 46 জন। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন জনঘনত্বের একটা হিসেব আমরা এখানে পেলাম, যেটা 2011 সালের জনগণনা অনুসারে আমরা পেয়েছি। এবার এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমরা ভারতের যে জনসংখ্যার একটা আঞ্চলিক বন্টন তৈরি করেছি, সেখানেও কিন্তু আমরা 4 ভাগে ভাগ করছি ভারতবর্ষকে। 1 নম্বর হচ্ছে নিবিড় বা খুব ঘন জনবসতি অঞ্চল। কোন জায়গাগুলোকে বলছি না, যেখানে সেই সমস্ত জনবসতিগুলোকে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 500 জনের বেশি মানুষ বসবাস করছে। দ্বিতীয় হচ্ছে নাতি নিবিড় বা মধ্যম ঘন জনবসতি অঞ্চল, যেখানে 251 থেকে 500 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে। তৃতীয় হচ্ছে স্বল্প জনবসতিযুক্ত অঞ্চল, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 101 থেকে 250 জন মানুষ বসবাস করছে। আর চতুর্থ হচ্ছে অতি স্বল্প জনবসতিযুক্ত অঞ্চল, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 100 জনের কম মানুষ বসবাস করছে। তাহলে এখানে কিন্তু জনঘনত্বের ক্রাইটেরিয়াটা কিন্তু পাল্টে গেল। গোটা পৃথিবীর নিরিখে আমরা যেটা দেখলাম সেখানেও আমরা 4টে ভাগে ভাগ করেছিলাম, কিন্তু সেখানে আমরা শুরুই করেছিলাম যেটা নিবিড় বা অতি নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল, সেটা আমরা শুরুই করেছিলাম 50 জন বা তার বেশি। আর আমরা ভারতের পরিপ্রেক্ষিতে এটা শুরুই করলাম কিন্তু তার 10 গুণ বেশি দিয়ে, অর্থাৎ 500 জন বা তার বেশি প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করলে ভারতের ক্ষেত্রে সেটা হচ্ছে কিন্তু নিবিড় বা খুব ঘন বসতিযুক্ত অঞ্চল। এবার চট করে আমরা এই অঞ্চলগুলোকে একবার দেখে নিই। নিবিড় বা খুব ঘন বসতিযুক্ত অঞ্চল ভারতের কোন কোন জায়গাগুলো, কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি, যেমন 7টি রাজ্য পড়ছে এর মধ্যে: বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু আর পাঞ্জাব। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে 6টি। একটা হচ্ছে দিল্লি, যেটাকে আমরা এনসিআর বলি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা টেরিটরি, দিল্লি। দ্বিতীয় হচ্ছে চণ্ডীগড়, তৃতীয় হচ্ছে পন্ডিচেরি বা পুদুচেরি, চতুর্থ হচ্ছে দমন ও দিউ, তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ, এবং ষষ্ঠ হচ্ছে দাদরা ও নগর হাভেলি। এই 6টা, অর্থাৎ রাজ্য হচ্ছে 7টা, কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 6টা, মোট 13টা অঞ্চল। এর মধ্যে আমরা একটু আগেই দেখলাম যে বিহারের জনঘনত্ব সব থেকে বেশি, আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লির জনঘনত্ব সব থেকে বেশি। এই অঞ্চলগুলো অ্যাকচুয়ালি অত্যন্ত কৃষিতে উন্নত, যোগাযোগ ব্যবস্থা ভালো এখানে। এই সমস্ত কারণেই কিন্তু এখানে উন্নত এবং জীবিকা নির্বাহের সুযোগটা অনেক বেশি, এবং সেই কারণেই কিন্তু এখানে জনঘনত্ব বেশি। দ্বিতীয় হচ্ছে নাতি নিবিড় বা মধ্যম ঘনবসতিযুক্ত অঞ্চল ভারতে, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 251 থেকে 500 জন মানুষ বসবাস করে। তো ভারতে এইরকম 10টি রাজ্য রয়েছে যেখানে এই মধ্যম বা নাতি নিবিড় জনঘনত্ব আমরা দেখতে পাই, এবং এই রাজ্যগুলো হলো ঝাড়খণ্ড, অসম, গোয়া, মহারাষ্ট্র, ত্রিপুরা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, আর একটা হচ্ছে ওড়িশা। ঠিক আছে, তো এই সমস্ত অঞ্চলগুলো
মূলত খনিজ সম্পদে সমৃদ্ধ, কৃষিতে উন্নত, যোগাযোগ ব্যবস্থা এখানে ভালো, কর্মসংস্থানের সুযোগ এই রাজ্যগুলোতে ভালো রয়েছে, অর্থনৈতিক ব্যবস্থা এই রাজ্যগুলোতে অত্যন্ত পাকাপোক্ত। তো এই সমস্ত কারণে কিন্তু এখানে জনবসতির ঘনত্বটা বেশি। তৃতীয় হচ্ছে স্বল্প জনবসতিযুক্ত অঞ্চল, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 101 থেকে 250 জন, 250 জন মানুষ বসবাস করে। এখানে কিন্তু এইরকম দেখা যাচ্ছে যে 9টি রাজ্য রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তরাখণ্ড, ছত্তিশগড়, মেঘালয়, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, হিমাচল প্রদেশ, মণিপুর আর নাগাল্যান্ড। তো এই অঞ্চলগুলো জলবায়ু বা প্রাকৃতিক দুর্গমতা, গভীর অরণ্য, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা, এই সমস্ত কারণেই কিন্তু মূলত বা কৃষি ব্যবস্থা সেভাবে হয়তো গড়ে উঠতে পারেনি, যেমন রাজস্থান। তো এই সমস্ত কারণে এখানে কিন্তু জনবসতির ঘনত্ব অনেকটা কম। আর একদম চতুর্থ যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে অতি অল্প জনবসতিযুক্ত অঞ্চল, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 100 জনের কম বসবাস করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে তো আমরা একটু আগেই বললাম যে রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশ সব থেকে কম, এবং যদি আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা ধরি, তাহলে সব থেকে কম জনঘনত্ব হচ্ছে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ভারতীয় জনঘনত্ব, এবং এর পাশেই যদি আমরা পৃথিবীর জনঘনত্বের হিসেবটা পাশে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো এর কন্ট্রাস্টটা বা একটা তুলনামূলক আলোচনা আমরা এর মাধ্যমে কিন্তু করতে পারি। ঠিক আছে? তো এর পরের দিন আবার আমরা মানুষ জমি অনুপাত দিয়ে শুরু করব। এরপরও আরো অনেকগুলো বিষয় এখানে রয়েছে। সুতরাং আজকে এই অবধি আমি শেষ করছি। পরের দিন আবার নতুন একটি বিষয় নিয়ে বা নতুন অংশ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।